নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের পাঠ করে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প বড়রা যখন ছোট ছিল। বাবা বসবার ঘরে সকালবেলা অনেকক্ষণ ধরে খবরের কাগজ পড়েন। মা ভোরবেলায় চলে যান একটা স্কুলে পড়াতে। মা ফিরে এলে তারপর বাবার অফিস যাবার পালা। খবরের কাগজ পড়ার সময়ও বাবার একটা কাজ জন্টিকে পাহারা দেওয়া। জন্টি ওই সময় তার স্কুলের পড়া করে, অঙ্ক কষে। কিন্তু বাবা একটু অন্যমনস্ক হলেই সে টুক করে ঘর থেকে বেরিয়ে বারান্দায় চলে যায়। বারান্দায় সে অন্য কিছু করে না, রাস্তার দিকে তাকিয়ে থাকে। রাস্তার কত রকম মানুষ দেখতে তার ভালো লাগে। জন্টির ভালো নাম সব্যসাচী। সে এবার ক্লাস 4 থেকে 5-এ উঠবে। তার মনে মাঝে মাঝে এক একটা অদ্ভুত প্রশ্ন জাগে। সেসব প্রশ্ন শুনে বাবা চমকে চমকে ওঠেন। অঙ্ক কষতে কষতে জন্টি হঠাৎ মুখ তুলে জিজ্ঞেস করল, বাবা, রবীন্দ্রনাথ ঠাকুর কখনো জলে হাবুডুবু খেয়েছেন? বাবা খবরের কাগজটা নামিয়ে রেখে বললেন, কি? জন্টি আবার ওই একই প্রশ্ন করল। বাবা বললেন, দূর বোকা, রবীন্দ্রনাথ ঠাকুর একজন খুব বড় কবি। কবি কাকে বলে জানিস তো? জন্টি বলল, তা জানি, অনেক কবিতা লিখেছেন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কিন্তু তিনি কখনো জলে হাবুডুবু খাননি। বাবা বললেন, আবার ওই কথা বলে, তিনি জলে হাবুডুবু খাবেন কেন? জন্টি বলল, আমাদের ক্লাসের মিস যে বললেন উনি খুব ভালো সাঁতার জানতেন। সাঁতার শিখতে গিয়ে আগে 2-1 বার হাবুডুবু খাননি, একবারেই শিখে গেলেন। বাবা একটু হেসে বললেন, না, একবারেই কেউ সাঁতার শিখতে পারে না। উনিও 2-1 বার হাবুডুবু খেয়েছেন বোধ হয়। ওদের বাড়ির পেছনে একটা পুকুর ছিল। জন্টি খুব সন্তুষ্ট হয়ে বলল, ও আচ্ছা। আসলে জন্টি সাঁতার শিখতে যাচ্ছে কদিন ধরে। বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের এক ব্যাচ করে সাঁতার শেখান শেয়াল রাজা। আসলে তাঁর নাম শ্যামলকান্তি দে মজুমদার, কিন্তু বাচ্চারা তাঁর ওই নাম দিয়েছে। শেয়াল রাজা বড্ড বকাবকি করেন। ঠিকমতো হাত পা ছুঁড়তে কেউ ভুল করলেই তিনি ধমকে উঠে বলেন, তুই শুধু হাবুডুবুই খাবি, তোকে আর সাঁতার শিখতে হবে না। জন্টিকে তিনি 2 বার বকে দেন। এখন জন্টি নিশ্চিন্ত হয়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুরও যখন হাবুডুবু খেয়েছেন, তখন তার আর কি দোষ? সেও ঠিকই সাঁতার শিখে যাবে। এখন তার একথাও মনে হলো, ওই শেয়াল রাজাও নিশ্চয়ই নিজে সাঁতার শেখার সময় কয়েকবার হাবুডুবু খেয়েছে। আর একদিন সে জিজ্ঞেস করল, বাবা, তুমি কখনো আছাড় খেয়েছো? বাবা বললেন, কবে? জন্টি বলল, কোনো দিন, একবারও। বাবা বললেন, হ্যাঁ, এই গত মাসেই তো, ট্রামে উঠতে গিয়ে আমার চশমা টশমা ভেঙে গেল, তোর মনে নেই? জন্টি বলল, আর ছোট বয়সে? বাবা বললেন, জলে না নামিলে কেউ শেখে না সাঁতার, চলিতে শেখে না কেউ, না খেলে আছাড়। বাচ্চা বয়সে হাঁটতে শেখার আগে সবাই আছাড় খায়। মহাত্মা গান্ধী কিংবা কার্ল মার্কসও নিশ্চয়ই আছাড় খেয়েছেন। বড় হলে যাদের মুখে দাড়ি থাকে কিংবা যাদের মাথায় টাক পড়ে, তারাও একটু একটু করেই হাঁটতে শেখে। বাবা, তুমি কখনো গাছে চড়েছ? হ্যাঁ, চড়েছি। আমার মামা বাড়ি ছিল গ্রামে, বাঁকুড়ায়। সেখানে গাছে চড়েছি। পেয়ারা গাছে উঠে পেয়ারা পেড়েছি। গাছ থেকে পড়ে যাওনি? হ্যাঁ, তাও পড়ে গিয়েছিলাম একবার। পা ফসকে গিয়েছিল। পায়ে হলুদ আর চুন মাখিয়ে শুয়ে থাকতে হয়েছিল বেশ কটা দিন। জন্টি এবার চোখ বড় বড় করে বলল, বাবা। বাবা বললেন, কী রে জন্টি? তবে কেন, মা আমাকে খুব বকলো সেদিন। মা বকেছে? কোন দিন, কবে? এই শনিবারে আমরা যে বারুইপুরে মিনিমাসিদের বাড়ি গেলাম, আমি আর বিল্টু একটা পেয়ারা গাছে উঠেছিলাম। পড়ে গিয়েছিলি নাকি? হ্যাঁ, একটুখানি, আমার পা মচকায়নি, শুধু প্যান্টে কাদা লেগেছিল।
তবু মা কেন বকলো? তোমার মা বকেছিল? আমার মা? না, মা জানতেই পারেনি। তবে জন্টি, আমি যখন গাছ থেকে পড়ে গিয়েছিলাম তখন আমি তোর থেকে বয়সে বড়। তুমি বড় গাছে চড়েছিলে, আমি তো একটা ছোট গাছে, পড়ে গেলেও লাগে না। বাবা হেসে উঠলেন। জন্টি ভ্রু কুঁচকে একটু চিন্তা করে বলল, মা কখনো গাছে চড়েনি। বাবা বললেন, যেসব মেয়েরা গাছে চড়ে তাদের কি বলে জানিস? গেছো মেয়ে। তোর মা গেছো মেয়ে ছিল কি না তা তো জানি না, তখন দেখিনি, তুই জিজ্ঞেস করিস। মা যদি বলে মাও গাছে চড়তো, তাহলে কি আমায় যে বকেছে সেই বকুনি ফিরিয়ে নেবে? বকুনি কি আর ফিরিয়ে নেওয়া যায়? তবে তোকে যদি একটু আদর করে কিংবা একটা চকলেট কিনে দেয়। ও হ্যাঁ জন্টি, একটা মজার কথা মনে পড়েছে। তোর দিদিমার কাছে শুনেছি তোর মার যখন 3.5 বছর বয়স তখনও হামাগুড়ি দিত আর কথা বলতে পারতো না। হামাগুড়ি দিত? হ্যাঁ, সাধারণত বাচ্চারা 1.5-2 বছরের মধ্যেই কথা বলতে শুরু করে আর উঠে দাঁড়ায়। তোর মা তার অনেক পরেও হামাগুড়ি দিচ্ছে দেখে সবাই খুব ভয় পেয়েছিল, ভেবেছিল ও মেয়ে বুঝি বোবা হবে আর হাঁটতে চলতে পারবে না। তারপর কি হলো? তারপর এক সময় ঠিক হয়ে গেল। কারুর কারুর দেরি হয়। ওই যে প্রথম 1-1.5 বছর কথা বলেনি, তাই এখন পুষিয়ে নিচ্ছে। কত বেশি কথা বলতে হয় স্কুলে গিয়ে। জন্টি খিলখিল করে হেসে উঠল। সে যেন কল্পনায় দেখতে পাচ্ছে তার শাড়ি পরা চশমা চোখে মা হামাগুড়ি দিচ্ছে। 2 দিন পরে সিমলা থেকে এলেন ছোট দাদু, মানে বাবার ছোট কাকা। ইনি একসময় মিলিটারিতে ছিলেন, এখন রিটায়ার করে সিমলাতেই থাকেন, কিন্তু এখনও কথা বলেন মিলিটারি মেজাজে। মা আগেই বলে দিয়েছেন, জন্টি সোনা, তোমার ছোট দাদু যে কদিন থাকবেন একটুও দুষ্টুমি করবে না, হুটোপাটি করবে না, উনি গোলমাল একেবারে পছন্দ করেন না। বাবা বলেছেন, আর খাওয়ার সময় প্লেটের বাইরে যেন ভাত না পড়ে, উনি তাহলে খুব চটে যান। মা বললেন, সেই একবার মনে আছে আমি তখন নতুন বউ হয়ে তোমাদের বাড়িতে এসেছি? উনি একজন ফেরিওয়ালাকে এমন ধমক দিলেন ঠিক যেন মেঘ ডাকলো, আর তাই শুনে ভয়ে আমার হাত থেকে চায়ের কাপ পড়ে গেল। বাবা বললেন, ছোট কাকা নিশ্চয়ই তোমাকে বকেনি। মা বললেন, আমাকে তো বাঁচিয়ে দিলেন তোমার মা, উনি বললেন কাপটা উনি ভেঙেছেন, তাই ছোট কাকা আর কিছু বলতে পারলেন না। বাবা বললেন, হ্যাঁ, ছোট কাকা একমাত্র ভয় পেতেন নিজের মাকে। কোথাও কারুকে কিছু বকাবকি করছেন হয়তো, তখন সেখানে ওর মা এসে পড়লেই একেবারে চুপ। ছোট দাদুর নাম রণেন্দ্রনাথ রায়চৌধুরী। তাঁর চেহারা দেখলেই ভয় ভয় লাগে, যেমন লম্বা তেমন চওড়া, ফর্সা টকটকে রং, আর নাকের নিচে ঠিক একটা ঝাঁটার মতো গোঁফ। তিনি বাড়ির মধ্যেও জুতো মোজা পরে থাকেন, আর সকালে দাঁত মাজার পর মুখ ধুতে গিয়ে গলা দিয়ে এমন আওয়াজ করেন যেন ঠিক মনে হয় মেঘ ডাকছে। জন্টি তাঁর ধারে কাছে যায় না। তিনি শুধু জন্টিকে দেখে একবার জিজ্ঞেস করেছিলেন, এই, তোর নাম কি রে? জন্টি বলেছিল, সব্যসাচী। রণেন্দ্রনাথ বলেছিলেন, ওভাবে নাম বলতে হয় না, বলতে হয় শ্রী সব্যসাচী রায়চৌধুরী। পদবী ছাড়া নাম হয় নাকি? সব্যসাচী মানে জানিস? হ্যাঁ জানি, অর্জুন। অর্জুন কি নামের মানে হলো? অর্জুনের আর এক নাম সব্যসাচী, কিন্তু কেন অর্জুনের এই নাম হলো? জন্টি চুপ। সব্যসাচী নামের মানে সে জানতো, এখন ভুলে গেছে। এই রে, তাহলে কি ছোট দাদু রেগে যাবেন? রণেন্দ্রনাথ জিজ্ঞেস করলেন, তুই বাঁ হাতে ঢিল ছুঁড়তে পারিস? জন্টি দুদিকে মাথা নাড়ল। রণেন্দ্রনাথ বললেন, আমি পারি। আমি এই বাঁ হাত দিয়ে বোমা ছুঁড়েছি আর ডান হাত দিয়ে রাইফেল চালিয়েছি। আমারই নাম হওয়া উচিত ছিল সব্যসাচী। তার মানে যে 2 হাত দিয়ে যুদ্ধ করতে পারে, বুঝলি তো? হ্যাঁ,
তুই এখন থেকে বাঁ হাতে ঢিল ছোঁড়া প্র্যাকটিস কর। ব্যাস ওই পর্যন্ত। ছোট দাদুর সঙ্গে তার আর কোনো কথা হয়নি। ছোট দাদুকে দেখলে সে চট করে চলে যায় অন্যদিকে, একসঙ্গে খেতে বসে না। সে খেয়ে নেয় আগে, আর আগেকার মতো দেরিও করে না। স্কুল থেকে ফিরেই সে চলে যায় ছাদে। বাঁ হাত দিয়ে ঢিল ছোঁড়া প্র্যাকটিস করে, মোটেই পারে না। তাদের বাড়ির কাছেই একটা নারকেল গাছ আছে, সেটার দিকে টিপ করে ঢিল ছুঁড়লে ঢিলটা বেঁকে চলে যায় অন্যদিকে, আর একটু হলে পাশের বাড়ির জানলার কাঁচে লেগে যেত। যাকগে, বাঁ হাত দিয়ে ঢিল ছুঁড়তে না পারলেও ক্ষতি নেই। জন্টি তো বড় হয়ে মিলিটারি হতে চায় না। তার নাম সব্যসাচী হলেও সে যুদ্ধ করবে না। সে হতে চায় অ্যাস্ট্রোনট। সে চাঁদে যাবে, কিংবা আরও দূরে। তবে রণেন্দ্রনাথ বোধহয় আগের চেয়ে ঠান্ডা হয়ে গেছেন। কই, সেরকম বকাবকি তো কারুকে করলেন না একদিনও। বরং খাবার টেবিলে বসে তিনি অনেকক্ষণ গল্প করেন জন্টির বাবা মায়ের সঙ্গে। এক এক সময় হেসে ওঠেন খুব জোরে। পাশের ঘর থেকে জন্টি শুনতে পায়। তখন সে ভাবে, যে মানুষ অমনভাবে হাসতে পারে সে কি রাগী হয়? কিন্তু মা বাবা আগে থেকে এমন ভয় পাইয়ে দিয়েছেন যে জন্টি ওর কাছে যেতেই সাহস পায় না। একদিনই শুধু একটা কাণ্ড হলো। বাবা বাজারে যাবার সময় পান না বলে বাড়িতেই ফেরিওয়ালারা আসে। একজন আসে তরকারির ঝুড়ি নিয়ে, একজন আনে মাছ। রণেন্দ্রনাথ সকালবেলা বেরিয়ে যান, ফেরেন রাত্রির বেলা। কলকাতায় তাঁর চেনাশুনো অনেক লোক আছে, তাদের সঙ্গে দেখা করেন। ফোর্ট উইলিয়ামেও যান। সেদিন তিনি বাড়িতেই ছিলেন। সকালবেলা মাছওয়ালা এসেছে। রণেন্দ্রনাথ তাঁর ঘর থেকে বেরিয়ে এসে বললেন, দেখি দেখি কি মাছ আছে। সিমলায় ভালো মাছ পাওয়া যায় না, আজ আমি মাছ কিনব। চিংড়ি মাছ, পার্শে মাছ আর ট্যাংরা মাছ আছে। তিনি বললেন, বাহ, চিংড়িগুলো তো খুব টাটকা, কত দাম? দাম শুনে তিনি আর দরাদরি করলেন না, বললেন, দাও 1 কিলো। তারপর বললেন, পার্শে আর ট্যাংরাও দিয়ে দাও। মা বললেন, এত মাছ কি হবে? রণেন্দ্রনাথ বললেন, হোক না একদিন, বেশি করে মাছ খাওয়া যাবে। ট্যাংরা মাছ কতকাল খাইনি। সব মাছ টাছ ওজন করা হয়ে যাবার পর তিনি মাছওয়ালাকে বললেন, এবার দাঁড়িপাল্লাটা আমার হাতে দাও, মাছগুলো আবার চাপাও। মাটিতে হাঁটু গেড়ে বসে তিনি ওজন করা শুরু করলেন। দেখা গেল সব মাছই ওজনে কম দিয়েছে। 1 কিলোর জায়গায় কোনোটা 800 গ্রাম, কোনোটা 750। মাছওয়ালার দিকে তিনি কটমট করে তাকিয়ে বললেন, বেটা, তোর সঙ্গে আমি দরাদরি করেছি, তবু তুই ওজনে কম দিলি কেন? সব লোককেই তুই ঠকাস, এ কি মগের মূল্য পেয়েছিস? মাছওয়ালার মুখখানা কাঁচুমাচু হয়ে গেছে, কোনো উত্তর দিল না। রণেন্দ্রনাথ মেঘের মতো হুঙ্কার দিয়ে বললেন, তোর বেঁচে থাকার কোনো দরকার নেই, আমি তোকে গুলি করে মারব। গীতা, আমার রিভলভারটা নিয়ে এসো তো। মাছওয়ালা এবার রণেন্দ্রনাথের পায়ের কাছে হুমড়ি খেয়ে বলল, বাবু, এবারকার মতো ক্ষমা করে দিন, আর কোনো দিন করব না, আমায় প্রাণে মারবেন না। রণেন্দ্রনাথ বললেন, প্রাণে মারব না? ঠিক আছে, উঠে দাঁড়া, কান ধর। এবার বল, আর কোনো দিন মানুষকে ঠকাবো না, 7 বার বলবি। মাছওয়ালা নিজের 2 কান ধরে সেই কথা বলতে বলতে একসময় বসল। রণেন্দ্রনাথ বললেন, 7 বার হয়নি, 6 বার বলেছিস। এখানেও ঠকাবার চেষ্টা করছিস? তাহলে তো তোকে আরও শাস্তি দিতে হবে। মাছওয়ালা কেঁদে ফেলে বলল, ভুল হয়ে গেছে, এবারে আমি গোড়া থেকে আবার 7 বার বলছি। তা দেখে জন্টি আর হাসি চাপতে পারছিল না। অত বড় একটা লোককে সে কখনো নিজের কান ধরে দাঁড়াতে দেখেনি। আজ জন্টিকে খেতে বসতে হলো বড়দের সঙ্গে, তার স্কুল ছুটি। খেতে বসে মাছওয়ালার ব্যাপারটা নিয়ে হাসতে লাগলো সবাই। রণেন্দ্রনাথ বললেন, দেখো তোমরা, ও বেটা আর কোনো দিন তোমাদের ঠকাতে সাহস করবে না, এ বাড়িতে অন্তত না। জন্টির ভয় ভেঙে গেছে। সে হঠাৎ ফস করে জিজ্ঞেস করল,
ছোট দাদু, তুমি ছোট বয়সে বাঁ হাত দিয়ে বোমা ছুড়তে? সবাই চমকে উঠলেন। বাবা বললেন, কি বাজে কথা বলছিস জন্টি? জন্টি বলল, বোমা না, ঢিল ঢিল। ছোটবেলা বাঁ হাত দিয়ে ঢিল ছুড়তে? রণেন্দ্রনাথ বললেন, ঠিক বলেছিস, ছোটবেলা থেকেই আমি বাঁ হাতে অনেক কিছু প্র্যাকটিস করেছি। দুটো হাত নিয়ে জন্মেছি, দুটো হাত কাজে লাগাতে হবে না? বাঁ হাত দিয়েও ঢিল ছুঁড়েছি। একবার কি হলো, মাঠে দাঁড়িয়ে একবার ডান হাতে একবার বাঁ হাতে ঢিল ছুঁড়ছি। পাশের রাস্তা দিয়ে একজন পোস্টম্যান যাচ্ছিল, দেখতে পাইনি, একটা ঢিল তার কপালে লাগলো। সে একেবারে রক্তারক্তি কাণ্ড। আমি পালিয়ে গিয়েও রক্ষা পেলাম না। পোস্টম্যান আমাকে চিনে ফেলেছিল, বাবার কাছে নালিশ করে দিল। আমার বাবা ছিলেন ডাক্তার, তিনি পোস্টম্যানটির কপালে ব্যান্ডেজ বেঁধে দিলেন আর আমাকে ধরে এনে প্রথমে মারলেন একখানা চড়, তারপর কান ধরে ওঠবোস করালেন 100 বার। বাবা মায়ের সঙ্গে ছোট দাদুও হেসে ফেললেন বলতে বলতে, কিন্তু জন্টির হাসিটাই সবচেয়ে বেশি। সে যেন দেখতে পাচ্ছে এই মস্ত বড় বীরপুরুষ মুখে ঝাঁটার মতো গোঁফ, কান ধরে ওঠবোস করছে। তাহলে আর একে ভয় পাবার দরকার কি? ছোট দাদু চলে যাবার কয়েকদিন পর জন্টি সকালবেলা ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছেই, তার উঠতে ইচ্ছে করছে না। অন্যদিন মা স্কুলের যাবার সময় সে উঠে পড়ে। বাবা এসে 2 বার ডেকে গেলেন, তবু জন্টি উঠছে না। তারপর বাবা হাত ধরে টেনে তুললেন জন্টিকে। জন্টি উঠে পড়ার পরেও বাবা জন্টির বিছানাটার দিকে তাকিয়ে রইলেন। তারপর জন্টির কপালে হাত দিয়ে বললেন, তোর জ্বর এসেছে মনে হচ্ছে, তাহলে আজ আর স্কুলে যেতে হবে না। মা ফেরার পর বাবা তাঁকে জিজ্ঞেস করলেন, তুমি কি জন্টিকে 2-1 দিনের মধ্যে খুব তেল টেল মাখিয়ে চান করিয়েছিলে? মা বললেন, না তো। বাবা বললেন, তাহলে ওর বিছানায় হলদে হলদে দাগ হয়েছে কেন? তা শুনেই মায়ের মুখটা শুকিয়ে গেল। তিনি দৌড়ে গিয়ে দেখলেন জন্টির বিছানা। বাবার বন্ধু নীতিশ কাকু একজন ডাক্তার, তিনি এসে দেখে টেকে বললেন, এখন বেশ কিছুদিন ওকে শুইয়ে রাখতে হবে, দৌড়োদৌড়ি করা একেবারে বারণ। আর কি কি ওকে খাওয়াবে লিখে দিয়ে যাচ্ছি। জন্টির এখন অসুখ, সে বিছানায় শুয়ে শুয়ে গল্পের বই পড়তে পারে, কিন্তু খেলাধুলো করতে পারবে না। রাত্রির বেলা মা যখন বিছানার পাশে বসে জন্টিকে দুধ আর পাউরুটি খাওয়াচ্ছেন, জন্টি জিজ্ঞেস করল, মা, তোমার কখনো জ্বর হয়েছে ছোটবেলায়? মা বললেন, হবে না কেন, জ্বর সবারই হয়। জ্বর হলে তুমি বিছানায় শুয়ে থাকতে? থাকতেই হতো। একবার আমায় ম্যালেরিয়ায় ধরেছিল, প্রায়ই জ্বর হয়। আর সে কি কাঁপুনি, বিছানা ছেড়ে উঠতেই পারতাম না। তখন তোমার বিছানায় কি হলদে হলদে রং হয়ে গিয়েছিল? না, ম্যালেরিয়ায় তো এরকম হয় না, তোরটা অন্য অসুখ, সেরে যাবে সোনা। জন্টি বাবাকেও এ কথা জিজ্ঞেস করেছিল। বাবাও ছোটবেলায় অনেকবার জ্বরে ভুগেছেন, কিন্তু তাঁর বিছানা হলদে হয়ে যায়নি। ছোটবেলা বাবার যা হয়নি, মায়ের হয়নি, তা কেন জন্টির হলো? সে এর উত্তর খুঁজে পায় না। তার মনে হয় আস্তে আস্তে তার পুরো শরীরটাই হলদে হয়ে যাবে, সে হবে হলদে মানুষ। বিছানা হলুদ, গায়ের জামা হলুদ, কেউ তাকে ঘেন্নায় ছোঁবে না। সে কি আর কখনো স্কুলে যেতে পারবে? ক্লাসের ছেলেরা বলবে, এ ছেলেটা হলদে, এ আমাদের মধ্যে বসবে না, লাস্ট বেঞ্চে একলা বসে থাকুক। কেউ তাকে খেলায় নেবে না। এই সব ভাবতে ভাবতে জন্টির এমন মন খারাপ হয়ে গেল যে তার আর কিছু খেতে ইচ্ছে করে না, কারুর সঙ্গে কথা বলতেও ইচ্ছে করে না। রোগা হয়ে একেবারে বিছানার সঙ্গে মিশে গেল। নীতিশ কাকু রোজ দেখতে আসেন, চিন্তিত মুখে বলেন, শুধু ওষুধ দিয়ে এ রোগ সারানো যায় না, ছেলেটা যে কিছু খাচ্ছে না সেটাই তো চিন্তার কথা। বাবা বললেন, জোর করে খাওয়াতে গেলে বমি করে ফেলে। মা কাঁদতে শুরু করে দিলেন। মায়ের কান্না শুনেই জন্টি ভাবল, সে এবারে মরে যাবে। বস্তির একটা ছেলে গাড়ি চাপা পড়েছিল, তার মা সব সময় কাঁদে। পরদিন জন্টির বাবা বললেন,
জন্টি, তোর যদি দুধ পাউরুটি ভালো না লাগে অন্য কি খেতে ইচ্ছে করে বল? চাইনিজ খাবি? জন্টি দুদিকে মাথা নাড়ল। বাবা বললেন, কিছু না খেলে কি মানুষ বাঁচে? আজ ভালো জায়গা থেকে চিকেন স্যান্ডউইচ এনেছি, একটা খেয়ে দেখ। এবারে জন্টি মুখ ফিরিয়ে বলল, আমি তো আর বাঁচবো না। বাবা বললেন, দূর, ও আবার কি কথা? অসুখ সবারই হয়, আবার সেরে যায়। তোমাদের তো এ অসুখ হয়নি। অসুখ কত রকমের হয়। আমার তো স্মল পক্স হয়েছিল, সেটা খুব বাজে অসুখ, কোনো ক্রমে বেঁচে গেছি। তোর সে অসুখ কখনো হবে না, সে অসুখটা উঠে গেছে পৃথিবী থেকে। হলদে অসুখ তো আর কারুর হয় না। কেন হবে না? শোন তবে, এই অসুখটার নাম জন্ডিস, বাংলায় বলে নেবা। কত লোকের হয়, আবার সেরে যায়। তুমি এই অসুখ আর কারুর দেখেছো? হ্যাঁ দেখেছি, তবে শোন একটা কথা, আজকেই কাগজে পড়লাম। তোর নাম জন্টি রেখেছিলাম কেন জানিস? সাউথ আফ্রিকার ক্রিকেট টিমে জন্টি রোডস নামে একজন খেলোয়াড় আছে। তার খেলা প্রথম থেকেই আমার খুব ভালো লাগে, তাই তোকে আমি জন্টি বলে ডাকি। সেই যে জন্টি রোডস, তারও একবার ছোটবেলায় জন্ডিস হয়েছিল, বিছানা হলদে হয়ে যেত। তারপর তো সে সেরে উঠেছে। সে তখন কত বড় ছিল? এই তোর মতনই হবে, 10-11 বছর। এখন দেখ সে কি দারুণ ছোটাছুটি করতে পারে, ফিল্ডিংয়ে সারা পৃথিবীতে 1 নম্বর। খাবি স্যান্ডউইচ? জন্টি বলল, সে তখন আমার সমান ছিল। হ্যাঁ। জন্টি আস্তে আস্তে উঠে বসল, স্যান্ডউইচের প্লেটের দিকে হাত বাড়িয়ে বলল, দাও একটা। বাবা তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন।